আজ রংপুর বিভাগের ৮ জেলায় ১৬ ঘণ্টা কারফিউ শিথিল। এদিকে খুলনায় ১৬ ঘণ্টা কারফিউ শিথিল। সিটিটিসির দাবি, ধানমন্ডির বাসাটিই ছিল জামায়াতের আস্তানা, মিলেছে দেশীয় অস্ত্র ককটেল। জানাবো ৫ সংকটে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো আবার অনির্বাচিত সরকার আনার ষড়যন্ত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আজ রংপুর বিভাগের ৮ জেলায় ১৬ ঘণ্টা কারফিউ শিথিল। রংপুর বিভাগের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। রোববার রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলায় সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে বলে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। শহরের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়ি ও সরকারি অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে এই পর্যন্ত ১২টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৫০০ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত আসামি করা হয়েছে ৫,০০০ জনকে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বলেন, রংপুরে বিগত কয়েকদিনে জামায়াত বিএনপির সংঘবদ্ধ সন্ত্রাসীরা তাজহাট থানা, ডিসি, ডিবি, ডিসি ক্রাইম, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি সহ পুলিশের বিভিন্ন স্থাপনায় তাণ্ডব চালিয়েছে। তারা পুলিশকে জীবন্ত পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে এবং সরকারি ও বেসরকারি সম্পদের ব্যাপক ক্ষতি করেছে। পুলিশের মতে, নাশকতার এসব ঘটনায় বিভিন্ন অডিও ভিডিও সংগ্রহ করে এই পর্যন্ত ৫ শতাধিক সন্ত্রাসীকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। খুলনায় ১৬ ঘণ্টা কারফিউ শিথিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় খুলনা জেলায় রোববার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। খুলনা মহানগরী ও জেলায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শনিবার খুলনায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সহিংসতা শুরু হয়। এই অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় গত শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী। সিটিটিসির দাবি, ধানমন্ডির বাসাটি ছিল জামায়াতের আস্তানা, মিলেছে দেশীয় অস্ত্র ককটেল। রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় অস্ত্র, গোলাবারুদ সহ একটি আস্তানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। আস্তানাটির সন্ধান পাওয়ার পর সেখানে অভিযান পরিচালনা করে সিটিটিসি। তাদের দাবি, ধানমন্ডির বাসাটি ছিল জামায়াতের আস্তানা। অভিযান শেষে সিটিটিসির উপপুলিশ কমিশনার মিশুক চাকমা বলেন, বাসাটি ছিল জামায়াতের আস্তানা। আজ আমরা ধানমন্ডি থেকে শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম সহ ৩ জনকে আটক করি। তাদের দেওয়া তথ্য মতে এই আস্তানার সন্ধান পাওয়া যায়। অভিযানে কিছু দেশীয় অস্ত্র পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে চাপাতি, রড, ছুরি ও কাঠের ডান্ডা। এছাড়া আস্তানা থেকে ১১টি ককটেল জব্দ করা হয়েছে। বাসাটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে অভিযান শুরুর সময় সিসিটিসির ডিসি মিশুক চাকমা জানান, ভবনটি ঘিরে অভিযান পরিচালনা করা হচ্ছে। ওই ভবন থেকে ৩ জনকে আটক করা হয়েছে। সঙ্গে দেশীয় অস্ত্র, ককটেল ও বিস্ফোরক জব্দ করা হয়েছে। জানাবো ৫ সংকটে আওয়ামী লীগ। সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার নিয়ে সারা দেশে বিএনপি, জামায়াত এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির পৈশাচিক নারকীয় আওয়ামী লীগের জন্য একটি নতুন চিন্তার দুয়ার উন্মোচন করে দিয়েছে। আওয়ামী লীগ তার ক্ষতগুলো চিহ্নিত করতে পেরেছে, সংকটের স্বরূপ খুঁজে পেয়েছে। আওয়ামী লীগের নেতারাও স্বীকার করেছেন যে কোনো সংকট সম্ভাবনার দুয়ার খুলে দেয়। তাই সাম্প্রতিক সময়ে যেই পরিকল্পিত সন্ত্রাস এবং নাশকতা এবং সরকার উৎখাতের যে ষড়যন্ত্র, তা আওয়ামী লীগের দুর্বলতাগুলোকে সুস্পষ্ট করে দিয়েছে। আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার সাথে আলাপ করে দেখা গেছে যে আওয়ামী লীগের মধ্যে ইতোমধ্যে ৫টি দুর্বলতা দৃশ্যমান হয়েছে। এর মধ্যে রয়েছে, নাম্বার ১, সবকিছুর জন্য শেখ হাসিনার উপর নির্ভরশীল হয়ে থাকা। আওয়ামী লীগ টানা ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে। টানা ক্ষমতায় থাকার একমাত্র কারণ হলো শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা। কিন্তু এর ফলে দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা এসেছে। দলের নেতাকর্মীরা আত্মতুষ্টিতে ভুগছেন এবং কেউই দায়িত্ব নিতে রাজি নন। সবকিছু শেখ হাসিনা করবে এমন একটি মনোভাব আওয়ামী লীগের সব নেতাদের মধ্যে পল্লবিত হয়েছে, যে কারণে আওয়ামী লীগ সংকটে কিংকর্তব্য বিমূঢ় থাকে, কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এটি আওয়ামী লীগের জন্য একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। নাম্বার ২, আত্মতুষ্টি ও অহংকার।
আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকার কারণে নেতাদের মধ্যে আত্মতুষ্টির প্রবণতা অনেক বেড়ে গেছে। তাদের মধ্যে অহংকার সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। অনেক আওয়ামী লীগ নেতা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তারা জনগণের সঙ্গে সম্পর্কহীন এবং জনগণকে তো বটেই, সাধারণ কর্মীদেরকেও তুচ্ছ তাচ্ছিল্য করার এক ব্যাধি আওয়ামী লীগের ভেতর সংক্রমিত হয়েছে। এই সংকটের সময় আওয়ামী লীগ যে জনবিচ্ছিন্ন তা প্রমাণিত হয়েছে। নাম্বার ৩, নেতাদের নির্লিপ্ততা। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন পদ পদবি দখল করে আছেন, কিন্তু তারা নির্লিপ্ত। সংকটের সময় আওয়ামী লীগের অধিকাংশ নেতাকে মাঠে পাওয়া যায়নি। বিভিন্ন পদে থাকা, মন্ত্রিত্বে থাকা এই সমস্ত নেতৃবৃন্দ কেন মাঠে থাকছে না, সেই নিয়ে আওয়ামী লীগের ভেতর এখন তোলপাড় চলছে। নাম্বার ৪, সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলোর বেহাল দশা। এই সংকটে দেখা গেছে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে সেগুলোর বেহাল দশা। সেই সংগঠনগুলোতে পদ বাণিজ্য, কমিটি বাণিজ্য করা হয়েছে। ত্যাগী পরীক্ষিতদের দূরে সরিয়ে দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারীরা সংগঠনগুলোতে ঢুকে সংগঠনের ইমেজ শুধু নষ্টই করেনি, সংগঠনকেও দুর্বল এবং বিপদাপন্ন করেছে। সংকটে সাহসের সঙ্গে দাঁড়াতে পারেনি ছাত্রলীগ, যুবলীগ সহ কোনো অঙ্গ সহযোগী সংগঠন। আর এটি এখন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নাম্বার ৫, বন্ধুহীন। আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকার কারণে বন্ধুহীন হয়ে পড়েছে। আওয়ামী লীগের আদর্শিক জোট ১৪ দল যেমন এই সংকটের আগে নিষ্ক্রিয় ছিল, তেমনি মহাজোট অস্তিত্বহীন। আওয়ামী লীগের সাংস্কৃতিক অঙ্গনে একটি ভালো অবস্থান ছিল, কিন্তু টানা ক্ষমতায় থাকার কারণে সাংস্কৃতিক পরিমণ্ডলে আওয়ামী লীগের তেমন কোনো জনসংযোগ নেই। আওয়ামী লীগের সঙ্গে বুদ্ধিজীবীদের সম্পর্ক এখন অনেক দুর্বল হয়ে পড়েছে, যেই কারণে আওয়ামী লীগ এবার এই সংকটে বুদ্ধিজীবীদের খুব একটা কাছে পায়নি। তাছাড়া অন্যান্য শ্রেণী পেশার মানুষের সাথেও আওয়ামী লীগের গভীরতা এখন আগের মতো নেই। সবকিছু মিলিয়ে এখন একলা চলো নীতি একটি খারাপ প্রবণতায় পরিণত হয়েছে। আর এটির কারণে দেখা গেছে যে সংকটে আওয়ামী লীগ কতটা অসহায়। আর আওয়ামী লীগের নীতি নির্ধারক বলছেন এই সংকট কাটিয়ে ওঠার জন্য আওয়ামী লীগ শিগগিরই বড় ধরনের উদ্যোগ গ্রহণ করবে। অনির্বাচিত সরকার আনার ষড়যন্ত্র। আবার একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে। কোটা সংস্কার আন্দোলন শেষ হয়ে গেছে। সরকার কোটা সংস্কারের দাবি মেনে নিয়েছে। আপিল বিভাগের রায় অনুযায়ী পরিপত্র জারি করা হয়েছে। নতুন জারি করা পরিপত্র শিক্ষার্থীদের দাবি দেওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু এখন পুরো আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এই আন্দোলনে যে প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোকে সরকারের ব্যর্থতা এবং সরকারের উপর দায় চাপানোর এক ধরনের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এখন শিক্ষার্থীরা সরব নয়, শিক্ষার্থীরা দ্বিধান্বিত, নিষ্ক্রিয়। কিন্তু সুশীল সমাজের প্রতিনিধি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক এবং অন্যান্য মহল তৎপরতা শুরু করেছে। আর এই তৎপরতার মূল লক্ষ্য হলো বর্তমান সরকারকে সরিয়ে একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনা। এই অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার ক্ষেত্রে কয়েকটি ধাপ ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে মূল ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বিবৃতি। ডক্টর মোহাম্মদ ইউনূস কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংসতা এবং ধ্বংসাত্মক তৎপরতার পর একটি মনগড়া, ভিত্তিহীন এবং অযৌক্তিক বিবৃতি আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেন। এই বিবৃতিতে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করেন। আর এই বিবৃতির সূত্র ধরে আন্তর্জাতিক মহল এখন বাংলাদেশের ব্যাপারে অতি আগ্রহী হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ঘিরে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে তারা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অন্যদিকে জাতিসংঘেও বাংলাদেশের ব্যাপারে নানা রকম বিষোধাগার করা হয়েছে। বিশেষ করে সেনাবাহিনীর ব্যবহৃত ট্যাঙ্কে ইউএন লোগো ব্যবহার নিয়ে জাতিসংঘ প্রশ্ন তুলেছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে এটি ভুলক্রমে করা হয়েছিল, কিন্তু তারপরেও এটিকে নিয়ে জলঘোলা করার চেষ্টা করছে। আন্তর্জাতিক মহল যদি বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে, তাহলে সুশীলরা এগিয়ে আসবে এবং তখন একটি তথাকথিত জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার মাধ্যমে পুরো ঘটনাকে নতুন করে মূল্যায়ন করার একটি দাবি সামনে আসবে বলেই ধারণা করা হচ্ছে। আর তারই একটি আভাস পাওয়া গেছে শুক্রবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি থেকে। জানা গেছে যে সুশীল সমাজের সাথে পরামর্শ করে, বিশেষ করে ডক্টর ইউনূসের মতামতের প্রেক্ষিতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রাতে বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি এক দফা দাবিতে জাতীয় ঐক্যমত্যের ডাক দিয়েছেন। সমস্ত রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। অর্থাৎ নির্বাচনের সময় যে ষড়যন্ত্রটি সরকারের বিরুদ্ধে করা হয়েছিল, সেই ষড়যন্ত্র ব্যর্থতার পর্যবসিত হয়েছে। এখন নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা করা হচ্ছে, যাতে করে বর্তমান সরকারকে আন্তর্জাতিক মহল চাপ দেয়
এবং আন্তর্জাতিক মহলের চাপের প্রেক্ষিতে বিরোধী দলগুলো নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে সুশীল সমাজ মাঠে নেমে এবং বর্তমান সরকারকে হটানোর জন্য একটি জনমত তৈরি করে। সেখানে আরও কিছু সহিংসতার ঘটনা ঘটিয়ে পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে সশস্ত্র বাহিনী মোতায়েনের পর পরিস্থিতি আস্তে আস্তে সরকারের নিয়ন্ত্রণে এসেছে। এখন দেখার বিষয় সংকট সমাধানের ক্ষেত্রে সরকার কতটা বিচক্ষণের পরিচয় দেয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।